নমস্কার। আজ ৩রা ডিসেম্বর। আজকে সন্ধ্যার সাহিত্য বাসরের আন্তর্জালিক অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। আমি প্রথমেই স্বাগত জানাই আজকের অনুষ্ঠানের বক্তা মাননীয় রামানুজ মুখোপাধ্যায় মহাশয়কে। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে তিনি পড়াশোনা করেছেন হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ থেকে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। গবেষণার কাজ সমাপ্ত করেছেন তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে। তার আগ্রহের বিষয় রবীন্দ্র চর্চা, ব্রাহ্ম সমাজের বিবর্তন, রাঢ়বঙ্গের ইতিহাস ও সংস্কৃতি। তার উল্লেখযোগ্য গ্রন্থ ব্রাহ্ম রবীন্দ্রনাথ, ব্রাত্য রবীন্দ্রনাথ। বর্তমানে তিনি বোলপুর কলেজে অধ্যাপনায় রত। তাকে আজকের সন্ধ্যায় সাহিত্য বছরের পক্ষ থেকে আমি প্রথমেই ধন্যবাদ জানাই তার মূল্যবান সময় দেওয়ার জন্য। আজকে সন্ধ্যার আলোচ্য বিষয় সাহিত্যরত্ন হরেকৃষ্ণ মুখোপাধ্যায়ের সাহিত্য সাধনা। যিনি আমাদের আলোচ্য বিষয় তাকে নিয়ে আলোচনা আজকের দিনে অনেকখানি প্রাসঙ্গিক। মাননীয় বক্তাকে আমি ধন্যবাদ জানাই এমন সুন্দর এক বিষয় নির্বাচন করার জন্য। কেন প্রাসঙ্গিক এ বিষয়ে আমি একটু বলে নিয়ে মূল আলোচনায় প্রবেশ করব। বীরভূম বলতে আমরা বুঝি রাঙামাটি, রবীন্দ্রনাথ ঠাকুর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, চণ্ডীদাস। কিন্তু আমার মনে হয় এরই সাথে সাথে নাম উচ্চারণ হওয়া উচিত সাহিত্যরত্ন হরেকৃষ্ণ মুখোপাধ্যায় মহাশয়ের। আজকের ছাত্রছাত্রীরা প্রচুর সুযোগ সুবিধা পায়, তবুও তাদের অজুহাতের অন্ত নেই। প্রতিনিয়তই নানা অজুহাতের সিঁড়ি তাদের সামনে বর্তমান। এই অজুহাতের যুগে এই মানুষটিকে জানা আমাদের একান্ত প্রয়োজন আছে বলে মনে করি। বীরভূম জেলার কুর্মিঠা গ্রামের 1890 সালে তিনি জন্মগ্রহণ করেন। পিতার বাড়ি মঙ্গলডিহি গ্রামে। বয়স যখন মাত্র 3 তখন তার বাবা মারা যান। তার 4 বছর পরে মারা যান মা। মাসি সারদা সুন্দরী দেবী তাকে বড় করে তোলেন। এখানে আক্ষরিক অর্থেই বড় করে তোলা, কারণ পড়াশোনা তার পক্ষে চালানো সম্ভব ছিল না। কিন্তু অজানাকে জানার আশায়, নেশায়, আগ্রহে তিনি ছুটে যেতেন 20 কিলোমিটার দূরে বাড়ি থেকে সিউড়ি শহরে। সেখানে প্রাবন্ধিক শিবরতন মিত্র তৈরি রতন লাইব্রেরিতে বহু প্রাচীন পুঁথি এবং অমূল্য গ্রন্থের ভান্ডার থেকে তিনি রস আহরণ করতেন। সামান্য কিছু টাকাকে সম্বল করে তিনি সেখানে পড়ে থাকতেন দিনের পর দিন। তার সম্বল ফুরিয়ে গেলে তিনি ফিরে আসতেন বাড়িতে। তিনি যে জ্ঞান পিপাসু ছিলেন তাই নয়, তিনি ছিলেন সৎ, সাহসী, সত্যবাদী এবং নির্ভীক। সেই কারণে হেতমপুরের রাজা মহিমা নিরঞ্জনের বীরভূমের সুপুরের রাজবাড়ি সম্বন্ধে লেখায় কিছু তথ্যগত ভুল ছিল। তিনি সেটা তাকে জানিয়েছিলেন চিঠির মাধ্যমে। একজন রাজাকে পায়ে হেঁটে বীরভূমের গ্রাম গ্রামান্তরে হারিয়ে যাওয়া ইতিহাস তিনি সংগ্রহ করে লিখেছিলেন বীরভূমের বিবরণ 3 খণ্ডে। হরেকৃষ্ণবাবু তার প্রতিভার গুণে সেই সময়ের বহু বিদগ্ধ মানুষের স্নেহ শ্রদ্ধা ভালোবাসা পেয়েছিলেন। আচার্য সুনীত কুমার চট্টোপাধ্যায়, নগেন্দ্রনাথ বসু, সুকুমার রায়, সুকুমার সেন, রমেশচন্দ্র মজুমদার, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, সজনীকান্ত দাস প্রত্যেকেই ছিলেন তার গুণগ্রাহী। প্রথম জীবনে তিনি জেলার ইতিহাস, পুরাতত্ত্ব উদ্ধারে এবং জেলার অতীত অনুসন্ধানে ব্যস্ত থাকলেও পরবর্তীকালে তিনি বৈষ্ণব দর্শন এবং বৈষ্ণব সাহিত্যের উপরে দীর্ঘস্থায়ী কাজ করে যান। এই কাজই তাকে বৈষ্ণব সাহিত্যের একজন অগ্রগণ্য ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠা দেয়। 1336 বঙ্গাব্দে তার কবি জয়দেব ও শ্রী শ্রী গীতগোবিন্দ গ্রন্থটি প্রকাশের পরই বোঝা যায় বাংলা সাহিত্যে একটি শক্তিশালী কলম তার কৌলিন্য নিয়ে উঠে আসছে। তার শ্রম, তার মেধা এবং পাণ্ডিত্যকে বাংলা সাহিত্য সম্মান জানাতে বাধ্য হলো। আর সেই জন্যই আমরা আজ সাহিত্য বছরের পক্ষ থেকে তাকে পুনরায় শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করে তার জীবন, তার সাহিত্যকর্ম সম্পর্কে আলোচনায় রত। আমরা এই আলোচনা করার জন্য পেয়েছি আমাদের মধ্যে বোলপুর কলেজের মাননীয় অধ্যাপক রামানুজ মুখোপাধ্যায় মহাশয়কে। তাকে আমি আহ্বান জানাচ্ছি আজকে আমাদের আলোচ্য বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য। স্যার প্লিজ। আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাই। আজকের আমাদের যে কথা বলার বিষয়, সেই বিষয়টি আপনারা সকলেই জানেন। বাংলা বিদ্যা চর্চার সঙ্গে যারা কোনো না কোনো ভাবে যুক্ত, শুধু প্রাতিষ্ঠানিক কারণে নয়, ভালো লাগার কারণেও তারা হরেকৃষ্ণ মুখোপাধ্যায়ের নামটির সঙ্গে পরিচিত বলেই আমাদের বিশ্বাস।
কিন্তু সাধারণভাবে হরেকৃষ্ণ মুখোপাধ্যায়ের জীবন চর্চা এবং তার সাহিত্য সাধনায় উঠে আসার যে নেপথ্য আলেখ্য, তা অনেক সময়ই আড়ালে রয়ে যায়। আমাদের দেশের চিন্তা চর্চার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় কতগুলি সুবিধের দিক আছে এবং অবশ্যই কতগুলি অসুবিধের দিকও আছে। সাধারণভাবে আমরা খুব সিদ্ধান্তবাদী, খুব সহজ, অনাবিল এবং দ্রুত সিদ্ধান্তে পৌঁছে যাওয়ার একটি ধরন আমাদের জাতিগত সংস্কৃতির ভিতরেই সাধারণভাবে আছে। আমরা খুব সহজেই একটি আখ্যানকে লোককথায়, লোকশ্রুতিতে, অতিরেক, কল্পনায় মুড়ে ফেলে তাকে বীরত্বব্যঞ্জক করে তুলতে ভালোবাসি। এই জিনিসগুলির সঙ্গে বা প্রবণতাগুলির সঙ্গে আরো একটি দিক আমাদের সাধারণের জাতিগত বৈশিষ্ট্যই হয়তো আমরা বীরত্ব গাথায় ভালো হোক মন্দ হোক তার স্তুতি বা নিন্দায় যতটা মুখর হই, তথ্য সংগ্রহে মোটেই আমরা ততখানি যত্নবান হই না। এই কারণে চর্চার যে নেপথ্য ইতিহাস, সেই ইতিহাস অনেকখানি আড়ালে রয়ে যায়। চর্চার ইতিহাসটি আড়ালে রয়ে গেলে সেই ইতিহাসের সূক্ষ্ম বাঁকবদলগুলি ধরা ভবিষ্যৎকালের পক্ষে আর খুব সহজ হয়ে ওঠে না। একই সঙ্গে একজন লেখক তিনি যদি কোনো প্রান্তবর্তী জায়গা থেকে অনেক আলো অন্ধকারকে টপকে উঠে আসেন চর্চার বৃত্তে, তার সেই উঠে আসার সংগ্রাম, লড়াই, সেই সংগ্রামের আখ্যানটাও চাপা পড়ে যায়। পরিশ্রম করার সময় খাটুনিতে যেমন হাড় ভাঙে, তেমনি কপালেও বিন্দু বিন্দু ঘাম জমে। তথ্য এই পরিশ্রমের শ্বেত বিন্দুকে স্পষ্ট করে তুলতে পারে। হরেকৃষ্ণর মতন সাহিত্যিক, সাহিত্য সাধক, তার যে নেপথ্য কাহিনী, সেই নেপথ্য কাহিনী খুব সাধারণ নয়, সুলভ নয়। আর পাঁচজনের জীবন চর্চার সঙ্গে সে জীবন যত বড় হোক অথবা যত সামান্যই হোক, আর কোনো জীবনের সঙ্গেই হরেকৃষ্ণের জীবন মিলে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। নানা দিক থেকে তার জীবনের কাছে আমাদের অনেক কিছু শেখবার আছে। এই দিক থেকে হরেকৃষ্ণ যদি চর্চার বিষয় হতেন, তাহলে আমাদের বিদ্যা চর্চার অনেকগুলো দিক থেকে আমরা আলোকিত হতে পারতাম। শুধু প্রাতিষ্ঠানিক বিদ্যা চর্চার কথাই আমরা বলছি না, প্রতিষ্ঠানের বাইরেও বহু মানুষ সাহিত্য ভালোবাসেন। সাহিত্যের সঙ্গে অনেকগুলি বিদ্যা চর্চার সংযোগ, তার মধ্যে ইতিহাসের সংযোগ বোধহয় সবচেয়ে নিবিড়। এই দুটি জায়গায়, সাহিত্য এবং ইতিহাস, এই দুটি জায়গাতেই হরেকৃষ্ণ তার অসামান্য মৌলিকত্বের স্বাক্ষর রেখেছেন। আমরা একদম গোড়াতেই এই কথাগুলি বলছি এই কারণে যে এখনো পর্যন্ত হরেকৃষ্ণ মুখোপাধ্যায়ের কোনো পূর্ণাঙ্গ জীবনী আমরা পাইনি। জীবনের শেষ দিকে যে আত্মজীবনীমূলক লেখাটি তিনি শুরু করেছিলেন জলগণ্ডূষ নামে, দুটি মাত্র খাতা লেখার পর
তা তিনি আর সম্পূর্ণ করে যেতে পারেননি। এমন নয় যে মৃত্যু তাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। তিনি তার আত্মজীবনীমূলক স্মৃতিকথাগুলি সমাপ্ত করেননি, এবং সেই অর্থে তার ওই বৃহৎ স্মৃতিকথা টুকরো টুকরো নানা লেখায় নানা সময়ে লিখেছিলেন বটে, কিন্তু তার জীবনের যে স্মৃতি ভান্ডার, সে তুলনায় তার এই টুকরো টুকরো লেখাগুলি যৎসামান্য মাত্র। একদম সূচনায় তার জন্ম মৃত্যু সাল, তার জীবনের একেবারে প্রাথমিক যে দু চারটি তথ্য জরুরি, যেমন একেবারে শৈশবেই বাবা মাকে তিনি হারিয়েছিলেন, মাসিমা তাকে প্রতিপালন করেছিলেন, এই কথাগুলি উচ্চারিত হয়েছে। সেগুলি আবারও আমরা উচ্চারণ করছি না। আপনারা অনেকেই জানেন তার বাবা বনোয়ারি লাল তিনি এসেছিলেন সোনারুন্দি গ্রাম থেকে। সোনারুন্দি গ্রাম থেকে মঙ্গলডিহিতে, মঙ্গলডিহি থেকে বাতিকারে। এই স্থানান্তর ঘটেছিল মূলত বৈবাহিক সূত্রে। বৈবাহিক সূত্রে স্থানান্তরের কারণে জীবিকা, অর্থ উপার্জন, পেশাগত পরিবর্তন, আমরা যাই বলি না কেন, বেঁচে থাকার সঙ্গে এর যোগ তো খুব ওতপ্রোত। ফলে সেই উৎসগুলিও বদলেছিল, সোনারুন্দি থেকে মঙ্গলডিহিতে, মঙ্গলডিহি থেকে বাতিকারে। তার উত্থানের যে কাহিনী বা তার চর্চার যে আলেখ্য, সে আলেখ্য খুব রোমাঞ্চকর। আমরা বললাম যে জলগণ্ডূষ নামে যে স্মৃতিকথাটি তিনি লিখবেন বলে স্থির করেছিলেন, লিখতে শুরুও করেছিলেন, তা সমাপ্ত করেননি। এর প্রধান কারণ সম্ভবত তার মনোগত বিষাদ, অবসাদ। হরেকৃষ্ণর শেষ জীবন একেবারেই খুব সুখপ্রদ ছিল না। শারীরিক অসুস্থতা, অর্থনৈতিক সংকট, এ তো ছিলই, এ তার নিত্যসঙ্গীই ছিল বলা যায়। কিন্তু শেষ দিকে যা তাকে গ্রাস করেছিল তা বিষাদ, একাকিত্বের অন্ধকার। ওই গ্রামে তার কথা বলার মতন সঙ্গীর অভাব, এবং সাধারণভাবে এই সমস্ত মানুষরা যখন তাদের চলাচলের শারীরিক সামর্থ্যটি অনেকখানি বিগত হয়, তখন তারা মনের সান্নিধ্য খোঁজেন, যাতে অন্তত মস্তিষ্ক বা চিন্তা প্রণালী সচল থাকতে পারে। সে সুযোগ থেকেও তিনি শেষ জীবনে বঞ্চিতই হয়েছিলেন। এক অর্থে 70 দশকের গোড়ায় বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক উপাধি তিনি পেয়েছিলেন। একাধিক গবেষণা প্রকল্পের সাম্মানিক পরীক্ষক তিনি ছিলেন। কিন্তু তারপরেও জীবনের শেষ দিকে এই যে বিষাদ তাকে গ্রাস করেছিল, এই বিষাদ নিয়ে কিন্তু হরেকৃষ্ণ সম্পর্কে যেসব লেখাপত্র আমরা পাই, তাতে কোথাওই তার কোনো উল্লেখ থাকে না। শেষ দিকে যারা হরেকৃষ্ণের সঙ্গ পেয়েছিলেন, তারা সাধারণভাবে হরেকৃষ্ণর পাণ্ডিত্য এবং মেধাকে বুঝতে অনেকাংশেই অসমর্থ ছিলেন। অসমর্থ ছিলেন বলেই তারা হরেকৃষ্ণের গুণকীর্তন করেছেন, তার শুরুর দিকে চর্চা এবং সংগ্রামকে কল্পনায় মুড়ে পরিবেশন করেছেন, কিন্তু তার বিষাদের সহযাত্রী হতে পারেননি। যারা পেরেছিলেন সহযাত্রী হতে, তারা সংখ্যায় এক আধজন, এবং আক্ষরিক অর্থেই এক আধজন মাত্র। এই এক আধজন সহযাত্রীর মধ্যে যিনি সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন, তিনি বাতিকারের মানুষ, কুর্মিঠার পাশের গ্রাম বাতিকার, এই বাতিকারের মানুষ, এবং বীরভূমের ইতিহাস ও সংস্কৃতি চর্চায় তিনি একজন খুব উল্লেখযোগ্য নাম, শ্রী অর্ণব মজুমদার। অর্ণব মজুমদারের একটি বই মুদ্রিত হয়েছিল তার জীবিত কালে,
2006 সালে বর্ধমান বীরভূম ইতিহাস ও সংস্কৃতি। পরবর্তীকালে তার জীবিতাবস্থায় আর কোনো বই প্রকাশিত হয়নি, সেও আরেক ইতিহাস। তার পুত্ররা সুপ্রতিষ্ঠিত। গত বছর তার অগ্রন্থিত লেখাগুলি তার সুযোগ্য কনিষ্ঠ পুত্র সম্পাদনা করে প্রকাশ করেছেন। আগামী দিনে আরো কিছু লেখা সংকলিত হবে অর্ণব মজুমদারের। সেসব কাজ তার কনিষ্ঠ পুত্র তীর্থশঙ্কর মজুমদার করছেন। অর্ণব মজুমদারের যে স্মৃতিচিত্র, যা এখনো পর্যন্ত অগ্রন্থিত এবং অপ্রকাশিত, তা প্রকাশিত হলে হরেকৃষ্ণ মুখোপাধ্যায়ের এই শেষ জীবনের যে চিত্র, কেন বীরভূম বিবরণের চতুর্থ খণ্ড অগ্রন্থিত রয়ে গেল, এইসব যে আলো ছায়াময় অংশ, এই রহস্যগুলির অনেকাংশেই সুষ্ঠু সমাধান হওয়া সম্ভব হবে বলে আমাদের মনে হয়। একটি অগ্রন্থিত অসংকলিত লেখা নিয়ে তো প্রকাশের আগে তেমন কোনো সিদ্ধান্ত শোনানো সমীচীন নয়, কিন্তু এইটুকু নিশ্চিত যে এই স্মৃতি আলেখ্য যদি প্রকাশিত হয়, হবেও, তাতে হরেকৃষ্ণ মুখোপাধ্যায়ের নানা অভিজ্ঞতা, নানা হারিয়ে যাওয়া সূত্র অর্ণব মজুমদারের স্মৃতিকথা থেকে আমরা পেতে পারবো। অর্ণব মজুমদার যেমন বীরভূম চর্চায় খুব প্রতিষ্ঠিত একজন নাম, তেমনি অর্ণব মজুমদারের এই ইতিহাস চর্চার হাতে খড়িও হয়েছিল হরেকৃষ্ণর হাতেই। অর্ণব মজুমদার হরেকৃষ্ণ মুখোপাধ্যায়কেই তার ইতিহাস চর্চার গুরু বলে স্বীকার করেছেন। ফলে সেই অর্থে প্রত্যক্ষ সংযোগ থেকে অর্ণব মজুমদার যে কথাগুলি লিখেছেন, তা আগামী দিনে হরেকৃষ্ণ মুখোপাধ্যায়ের জীবনী চর্চার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠবে বলে আমাদের বিশ্বাস। কুর্মিঠা থেকে যে চর্চার সূচনা হয়েছিল, তার গোড়ার দিকটা খুব অন্ধকারময়, খুব বন্ধুর, খুব বিপজ্জনক। কুর্মিঠা থেকে সিউড়ির দূরত্ব খুব অল্প নয়। এখন প্রযুক্তি অনেক উন্নত, আপনারা যে কেউই জায়গাগুলির নামের সঙ্গে পরিচিত হলে প্রযুক্তিকে ব্যবহার করে দূরত্ব সম্পর্কে সজাগ হয়ে যেতে পারবেন। কুর্মিঠা থেকে রাস্তার দূরত্ব যা সিউড়ির, হরেকৃষ্ণ তো সেইভাবে সিউড়িতে পৌঁছতেন না। গ্রামে সাধারণত যেভাবে মাঠের আল বেয়ে গ্রামের ভিতরের রাস্তা বেয়ে চলে যাওয়া যায় দূরবর্তী জায়গায়, অনেকটা সেইভাবেই আজ থেকে 113-14 বছর আগে হরেকৃষ্ণ মুখোপাধ্যায় পৌঁছে যেতেন সিউড়িতে। কিন্তু মাঠের আল বেয়ে গ্রামের ভিতর দিয়ে কুর্মিঠা থেকে সিউড়ি পৌঁছলেও সেই দূরত্ব খুব অল্প নয়, খুব আয়াসসাধ্যও নয়। সামান্য সময়ে তা অতিক্রম করা সম্ভব হবে না কারোর পক্ষেই। সিউড়িতে গিয়ে রতন লাইব্রেরিতে যে পড়াশোনা তিনি শুরু করেছিলেন, সেই ইতিহাস হরেকৃষ্ণর লিখনে নিশ্চয়ই আপনারা অনেকেই পড়েছেন। তুলসী বৈষ্ণবীর হোটেলে খাওয়া, সেখানে থাকা এবং তার সান্নিধ্য, এই সূত্রে আরো একটি অনালোকিত অধ্যায় রয়েছে। সে অধ্যায়টি যে লাইব্রেরিতে হরেকৃষ্ণ পড়াশুনো করতে যেতেন, সেই লাইব্রেরি নিয়ে, রতন লাইব্রেরি। এই রতন লাইব্রেরি প্রতিষ্ঠা করেছিলেন সিউড়ির আরেক বিদ্বান, প্রথিত দশাবিদ্বান শিবরতন মিত্র। প্রথমে মাটির ঘরে, তারপর পাকা ঘর তৈরি হয়েছিল। সেই পাকা ঘরটি এখনো সিউড়ি শহরে অনাদরে পড়ে আছে। উত্তর প্রজন্মের মধ্যে সম্পত্তির ভাগাভাগি হয়েছে, খানিকটা সম্পত্তি বিপজ্জনক অবস্থায় রয়েছে, কিন্তু বাড়িটি এখনো পর্যন্ত আছে। এই রতন লাইব্রেরির কোনো ইতিহাস আজ পর্যন্ত কোথাও লেখা হয়নি। অর্ণব মজুমদারের অগ্রন্থিত অপ্রকাশিত স্মৃতিকথার মতন
এই রতন লাইব্রেরির ইতিহাসও আরেকটি অংশ, যে অংশ আলোকিত হলে হরকৃষ্ণ মুখোপাধ্যায়ের প্রস্তুতি পর্বের অন্তত কিছু অংশ আরো স্পষ্ট হয়ে উঠবে। শিবরতন মিত্র নিয়ে বিগত প্রায় 15 বছর ধরে নানা উদ্যোগ আপনাদের চোখে পড়বে। যেমন শিবরতন মিত্রের রচনা সংগ্রহ প্রকাশিত হয়েছিল 2009-এ। শিবরতন মিত্রের জীবনী ওই রচনা সংগ্রহের পিছনে সংকলিত আছে এবং খুব সম্প্রতি 3-4 বছরের মধ্যেই বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে সাহিত্য সাধক চরিতমালা সিরিজে শিবরতন মিত্রের জীবনী সংকলিত হয়েছে। রতন লাইব্রেরিতে যে পুঁথিপত্র এবং বই, মূর্তি, দুর্লভ প্রত্ন সামগ্রীর সম্ভার সংরক্ষিত হয়েছিল, তার ইতিহাস শুধু যে হরেকৃষ্ণ চর্চার জন্য জরুরি তা নয়, বীরভূম চর্চার জন্যও একেবারে অপরিহার্য। শিবরতন মিত্রের পুত্র, তিনিও একজন সুযোগ্য মানুষ ছিলেন, গৌরীহর মিত্র। তিনি পরবর্তীকালে বীরভূমের ইতিহাস লিখেছিলেন। গৌরীহরের পুত্র অমলেন্দু মিত্রর নাম আপনারা সকলেই জানেন। রাঢ়ের ধর্ম ঠাকুর নিয়ে গবেষণা করে তিনি সুধী সমাজের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এরা প্রত্যেকেই শুধু ইতিহাস চর্চা বা গবেষণায় কৃতি মানুষ ছিলেন তাই নয়, এরা সৃজনশীল সাহিত্য চর্চাতেও যতটা সম্ভব মনোনিবেশ করেছিলেন। বিশেষ করে শিশু সাহিত্যে শিবরতন মিত্রের অবদান অবিস্মরণীয়। তার শিশু পাঠ্য গ্রন্থগুলি তার সমকালে অত্যন্ত জনপ্রিয় ছিল। শিবরতন এবং গৌরীহর কলকাতার কলেজে পড়াশুনো করেছিলেন। পরবর্তীকালে শিবরতন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক হয়েছিলেন এবং সেই সঙ্গে কিছু ছাত্রপাঠ্য বইও সে আমলে তার প্রসিদ্ধ ছিল। এইখানে শিবরতন মিত্রের যে সান্নিধ্য হরেকৃষ্ণ পেয়েছিলেন তা বিশেষভাবে উল্লেখযোগ্য। শিবরতন মিত্রের বাড়িতেই আরো এক বিদগ্ধ জনের সঙ্গে হরেকৃষ্ণের সান্নিধ্য হয়েছিল। তার নাম কুলদা প্রসাদ মল্লিক। একটি উপাধি তিনি পেয়েছিলেন তার চর্চার জন্যই, ভাগবত রত্ন। নদিয়া জেলার মানুষ, পরে তিনি এসেছিলেন পলাশীর ওই দিক থেকে, তার বাবা এখানে এসেছিলেন। সিউড়ির কাছেই করিদ্ধার পাশে একটি গ্রামে, মূলত তসরের ব্যবসার সূত্রে। তারপর সিউড়ির একটি বিদ্যালয়ে শিক্ষকতার কাজ এবং সিংহবাহিনী মন্দিরে সেবা কার্যে তারা নিযুক্ত হয়েছিলেন। সিউড়িতে যে জায়গাগুলি ঐতিহ্যবাহী তার মধ্যে অবশ্যই সিংহবাহিনী মন্দির উল্লেখযোগ্য। কুলদা প্রসাদের জীবনও খুব সাধারণ ছিল না। অনেক লড়াই সংগ্রামের ভেতর দিয়ে বড় হতে তিনি গিয়ে ছাত্র অত্যন্ত চিত্তের স্বাক্ষর রেখেছেন। প্রসাদ তার জীবন কারণে সিংহবাহিনী মন্দিরে ভাগবত ব্যাখ্যা করতে শুরু করেছিলেন এবং কালক্রমে সেই ভাগবত নিয়ে তার যে ব্যাখ্যা এবং বক্তৃতা তা পৌঁছে গিয়েছিল অখণ্ড বঙ্গের সমস্ত প্রসিদ্ধ জায়গায়। অকাল প্রয়াত মানুষ ছিলেন কুলদা প্রসাদ। কুলদা প্রসাদের যে প্রয়াণ লেখ শিবরতন লিখেছিলেন
সেখানে শিবরতন উল্লেখ করেছেন যে 20 শতকের গোড়ায় বিপিনচন্দ্র পাল ছাড়া এত জনপ্রিয় সভাবক্তা খুব কম ছিলেন। কুলতা প্রসাদ যে বাগ্মী হিসেবে অত্যন্ত খ্যাতিমান ছিলেন সে তার জীবনের তথ্যগুলোর দিকে তাকালেই স্পষ্ট হয়ে যায়। সংস্কৃতে, ইংরেজিতে এবং দর্শন শাস্ত্রে তার পাণ্ডিত্য ছিল অতুলনীয়। তার যে বই ভাগবত ধর্ম, তা শেষ দুটি খণ্ড প্রকাশিত হয়নি, কিন্তু প্রথম যে দুটি খণ্ড সে দুটি খণ্ডের দিকে তাকালেই তা স্পষ্ট হয়ে যায়। সে বই একদা অত্যন্ত জনপ্রিয় ছিল। রতন লাইব্রেরির ইতিহাস যেমন অনালোকিত, কুলদা প্রসাদ মল্লিকের জীবনও তেমনি এখনো পর্যন্ত খুব সুষ্ঠুভাবে, সুসংবদ্ধভাবে লেখা হয়নি। কুলদা প্রসাদের পরবর্তী প্রজন্মও শিবরতনের মতোই অনেকখানি প্রতিষ্ঠিত এবং উচ্চশিক্ষিত। কুলদা প্রসাদের সুযোগ্য সন্তান কৃষ্ণনাথ মল্লিক হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের সুপরিচিত অধ্যাপক ছিলেন। এই শিবরতন এবং কুলদা প্রসাদ এরাই সিউড়ি শহরের বীরভূম সাহিত্য পরিষদ প্রতিষ্ঠা করেছিলেন। এই বীরভূম সাহিত্য পরিষদের সঙ্গে কলকাতা সাহিত্য পরিষদ, বঙ্গীয় সাহিত্য পরিষদের একটা যোগসূত্র ছিল। অচিরেই সেই যোগসূত্রটি ছিন্ন হয়ে যায়। তার একটি বড় কারণ শিবরতন, কুলদা প্রসাদ এবং এদের সঙ্গে অর্থনৈতিকভাবে যিনি প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, হেতমপুর জমিদার বাড়ির মহিমা নিরঞ্জন চক্রবর্তী, তাদের সংঘাত, মতান্তর, এ থেকে বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে বীরভূম সাহিত্য পরিষদের সংযোগটি ছিন্ন হয়ে যায়। বীরভূমে একটি মুখপত্র প্রকাশিত হতে শুরু করেছিল সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হওয়ার বছর দশেক আগে থেকেই। প্রথমে কীর্ণাহারের শিবচন্দ্র উচ্চ বিদ্যালয় খুব বিখ্যাত জায়গা। এখানকার যে জমিদার সৌরেশচন্দ্র সরকার, মূলত তাদেরই অর্থানুকূল্যে বীরভূমি পত্রিকা প্রকাশিত হতে শুরু করেছিল। এই বীরভূমি পত্রিকার সঙ্গে সংযুক্ত ছিলেন খুব নিবিড়ভাবে নীলরতন মুখোপাধ্যায়, তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চণ্ডীদাস পদাবলী সম্পাদনার কাজে আত্মনিয়োগ করেছিলেন। নানা কারণে কীর্ণাহার থেকে এই পত্রিকাটির প্রকাশ বন্ধ হয়ে যায় এবং পরে বীরভূম সাহিত্য পরিষদ প্রতিষ্ঠা হওয়ার সময়ে এই পত্রিকাটি কীর্ণাহার থেকে স্থানান্তরিত হয়ে সিউড়িতে আসে। এর যে সম্পাদক, সেই তালিকায় সবচেয়ে উজ্জ্বল নাম কুলদা প্রসাদ মল্লিকের। পুরনো সংখ্যাগুলির যদি আপনারা দেখেন কখনো, প্রযুক্তির সাহায্যে এগুলি দেখা এখন খুব দুঃসাধ্য কিছু নয়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন যে কুলদা প্রসাদের সম্পাদনায় ওই পত্রিকায় কারা লিখেছিলেন: সুশীল কুমার দে, মোহিতলাল মজুমদার, রমেশচন্দ্র মজুমদার এবং এই রকম আরো অনেক বিদ্বান মানুষ। কুলদা প্রসাদের যেটুকু স্মরণ পর্ব এই বীরভূমি পত্রিকায় পরবর্তীকালে হয়েছিল, তার নেপথ্যে তার কুলদা প্রসাদের সন্তানরা ছিলেন, বিশেষ করে তার পুত্র কৃষ্ণনাথ মল্লিক এবং তার কন্যা সাবিত্রী ভট্টাচার্য। তার পুত্র কৃষ্ণনাথ মল্লিককে রমেশচন্দ্র মজুমদার চিঠিতে জানিয়েছিলেন যে মূলত তোমার বাবার অনুরোধ উপেক্ষা করতে না পেরেই আমি বাংলায় লিখতে শুরু করেছিলাম এবং এদের অনেকের বাংলা লেখাই
প্রথম ছাপা হয়েছিল বীরভূমি পত্রিকায়। পুরনো ফাইলগুলি আমরা দেখলেই বুঝতে পারি যে বীরভূমির মান একেবারেই খুব সাধারণ ছিল না। ফলে কুর্মিঠা থেকে পায়ে হেঁটে হরেকৃষ্ণ যখন সিউড়ি শহরে পৌঁছলেন, অবশ্যই সিউড়ি এই জেলার সদর শহর, কিন্তু সদর শহর হওয়ার পরেও সিউড়ির বিদ্যাচর্চার পরিধি জেলার সীমার মধ্যে আবদ্ধ মোটেই ছিল না। জেলার সংস্কৃতিকে আত্মস্থ করেও সিউড়ি শহরের যে দুজন বিদ্বান মানুষের সাহচর্য হরেকৃষ্ণ পেয়েছিলেন, তারা বিদ্যাচর্চার বৃত্তকে অনেক বড় জায়গায় প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। বীরভূমির সম্পাদকীয় পাতাগুলি খুব মন দিয়ে দেখলেই আমরা বুঝতে পারি যে সিউড়িতে যাওয়ার কিছুদিন পরেই এই সাহিত্য পরিষদের সঙ্গে এখন গবেষণা প্রকল্পের ভাষায় যাকে আমরা ক্ষেত্র সমীক্ষা বলি, মূলত সেই ধরনের কাজেই হরেকৃষ্ণ যুক্ত হয়েছিলেন। পুঁথিপত্র খোঁজা গোটা জেলা জুড়ে, সেই কাজ তিনি করেছিলেন হেতমপুর রাজবাড়ির সঙ্গে সংযুক্ত হওয়ার আগেই। তার সাক্ষ্য পুরনো বীরভূমির পাতায় আছে। সোনারন্দি থেকে যে গ্রামে তার পূর্বপুরুষ এসেছিলেন, মঙ্গলডিহি, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন গৌড়বঙ্গ সংস্কৃতি বইয়ে প্রাচীন মঙ্গলডিহি এই প্রবন্ধটিতে হরেকৃষ্ণ দেখাবার চেষ্টা করেছিলেন যে বৈষ্ণব তত্ত্ব চর্চা, বিশেষ করে পদচর্চা, কীর্তনের পদ, সেখানে কান্দ্রা, নানুর, মঙ্গলডিহি এবং একই সঙ্গে ময়নাডাল, এই গ্রামগুলি বীরভূমে বিখ্যাত। একটু অনালোকিত গ্রাম হিসেবে কচুজোর, জোফলাই এগুলির নামও করা যেতে পারে। মঙ্গলডিহিতে যে সমস্ত পদ তিনি উদ্ধার করেছিলেন নয়নানন্দের, সেই সমস্ত পদ বীরভূমিতে ছাপা হয়েছিল বীরভূমের ইতিহাস চর্চার আগেই, মানে বীরভূম বিবরণ প্রকাশিত হওয়ার আগেই। বীরভূমের আরেক কৃতি সন্তান দেবাশিস বন্দ্যোপাধ্যায় চৈতন্য চর্চার 500 বছর গ্রন্থে দেখিয়েছিলেন যে হরেকৃষ্ণ সিউড়ি যাওয়ার আরো আগে, মানে রতন লাইব্রেরিতে পড়াশোনা করতে যাওয়ার আগেই বৈষ্ণব চর্চায় মনোনিবেশ করেছিলেন। হরেকৃষ্ণ নিজে যেসব লেখা লিখেছেন, হরেকৃষ্ণকে নিয়ে যারা চর্চা করেছেন, তারা অধিকাংশ জনই হরেকৃষ্ণর লেখালেখির উপর ভরসা করেই কথা বলেছেন। যদি আরেকটু বেশি অনুসন্ধান হতো, তাহলে নিশ্চয়ই সহজেই আমরা দেখতে পেতাম যে আঞ্চলিক ইতিহাসের সূত্র ধরে বৈষ্ণব রসতত্ত্বের বিস্তৃত ভুবনে হরেকৃষ্ণ এসে উপস্থিত হয়েছিলেন। এই যে রূপরেখাটি হরেকৃষ্ণর লেখালেখির সূত্রেই পরবর্তী আলোচকরা আমাদের মাথায় প্রায় গেঁথে দিয়েছেন, এ সর্বাংশে মোটেই সত্য নয়। 8-10 বছর বয়স থেকেই তিনি বৈষ্ণব তত্ত্ব চর্চায় মনোনিবেশ করেছেন। ব্রজগুলিতে পদ লিখেছেন, সে পদ ছাপাও হয়েছে এবং খাতায় নিয়মিতভাবে বৈষ্ণব তত্ত্ব গ্রন্থের নানা শ্লোক রাখবার চেষ্টা করেছেন। পরবর্তীকালে যে বইগুলি হরেকৃষ্ণর নামে আমরা দেখছি, তার মধ্যে একটি বইয়ে এর সূত্র নির্দেশ পাওয়া খুব সহজেই সম্ভব। বাংলার কীর্তন ও কীর্তনিয়া, রাজ্য পুস্তক পর্ষদ থেকে এই যে বইটি, এই বই খুব মনোযোগ দিয়ে দেখলে আমরা সহজেই বুঝতে পারবো যে এই কাজ
খুব সহজসাধ্য নয়। বিখ্যাত পত্রিকার পাতায় ধারাবাহিকভাবে এই লেখাগুলি নানা সময়ে প্রকাশিত হয়েছিল। বীরভূমের গ্রামে গ্রামান্তরে যারা খোল বাজাতেন, কীর্তনের গায়ক ছিলেন, মানে কীর্তনিয়া হিসেবে অত্যন্ত সুনামের অধিকারী ছিলেন। শুধু জেলার বৃত্তে নয়, বাংলার বাইরে নবদ্বীপে, বৃন্দাবনে, কাশীতে, এই যে নানা জায়গায় কীর্তন শুনে বেরিয়েছেন হরেকৃষ্ণ, সেখানেও বীরভূমের এই কীর্তনিয়ারা অত্যন্ত সুনামের অধিকারী ছিলেন। বাংলার অন্যতম শ্রেষ্ঠ কীর্তনিয়া ছিলেন তারা। খোলবাদক হিসেবেও তাদের অত্যন্ত সুনাম ছিল। আসলে কীর্তনের এই বিখ্যাত মূল গায়করা মৃদঙ্গ বাজানোর অভিজ্ঞতা থেকেই সমৃদ্ধ হয়ে তালসিদ্ধ গায়ক হয়ে উঠেছিলেন। সেখানে যেমন কীর্তনের প্রাচীন কেন্দ্র কান্দ্রা, ময়নাডাল থাকবে, তেমনি কতগুলি অখ্যাত গ্রাম থাকবে। যেমন পদকর্তাদের ক্ষেত্রে আমরা কচুজোর, জোপলাইয়ের কথা বলেছি, তেমনি আপনারা লক্ষ্য করবেন হরেকৃষ্ণ লেখায় কাঁদরকুলো, ঠিবা, ইলামবাজার, পায়োর, ঘুরিসা এই গ্রামগুলির কথা আছে। বীরভূমের এখনো পর্যন্ত যে সমস্ত ইতিহাস এবং সংস্কৃতি কেন্দ্রিক গ্রন্থ রচিত হয়েছে, সেসবের প্রায় কোনো বইয়েই এই গ্রামগুলির সুনির্দিষ্ট ইতিহাস পাওয়া সম্ভব নয়। এই গ্রামগুলি এখনো অনালোকিত। যেমন ঠিবা কাঁদরকুলোর অবধূত বন্দ্যোপাধ্যায়, তিনি বাংলার অত্যন্ত সুনামের সঙ্গে মৃদঙ্গ বাজাতেন। ইলামবাজারের বিখ্যাত কীর্তনিয়া জটে কুঞ্জ দাস। আমরা কান্দ্রা এবং ময়নাডালের কথা বলছি না এই জন্যে যে ময়নাডালের মিত্র ঠাকুর পরিবারের ইতিহাস বহু আলোচিত, খুব দুর্লভ নয়। যারা মধ্যযুগ, প্রাচীন যুগের সাহিত্য নিয়ে আগ্রহী, বৈষ্ণব সাহিত্য, কীর্তনের ইতিহাস নিয়ে সন্ধানী, তারা এসব গ্রামের খবর অবশ্যই রাখেন, আমাদের চেয়ে অনেক বেশি পরিমাণে রাখেন। কিন্তু পায়োর গ্রামের ইতিহাস, ঘুরিসা গ্রামের ইতিহাস খুব আলোচিত নয়। কুর্মিঠা থেকে সিউড়ি যাওয়ার যে রাস্তা, তা যেমন হরে কৃষ্ণর জীবনকে সমৃদ্ধ করেছে, আপনারা সকলেই জানেন কুর্মিঠা থেকে হেতমপুর যাওয়ার যে রাস্তা হেতমপুরের কাছে সরাসরি গিয়ে উঠেছে, যেখানে যক্ষা হাসপাতাল ছিল হেতমপুরের ডাঙায়, সেই রাস্তা যেমন হরে কৃষ্ণকে পথ দেখিয়েছে, তেমনি হেতমপুর থেকে, দুবরাজপুর থেকে অনেক বইপত্র, পত্রপত্রিকা তিনি পড়বার সুযোগ পেয়েছিলেন। ভারতবর্ষ পত্রিকার গ্রাহক ছিলেন দুবরাজপুরে। তিনি ওই অতদূর রাস্তা পায়ে হেঁটে গিয়েছেন শুধুমাত্র পত্রিকাটি পড়বার জন্যে। পত্রিকার গ্রাহক হওয়ার সামর্থ্য হরেকৃষ্ণর ছিল না। যেটুকু তিনি পাশ করতে পেরেছিলেন, স্কুলে বৃত্তির পরীক্ষা, জেলা স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হতো, এই পরীক্ষায় কারা উত্তীর্ণ হয়েছেন এই তালিকা যেসব পত্রিকায় প্রকাশিত হতো, সে পত্রিকা আশেপাশের কোনো গ্রামে নেই। কুর্মিঠা থেকে মাস্টারমশাই, পাঠশালার মাস্টারমশাইরা পায়ে হেঁটে গিয়ে দেখে আসতেন ঘুরিসা গ্রাম থেকে এডুকেশন গেজেট পত্রিকায়। ফলে কুর্মিঠা থেকে সিউড়ি, কুর্মিঠা থেকে হেদমপুর, দুবরাজপুর, কুর্মিঠা থেকে ইলামবাজার, ঘুরিসা, এই অঞ্চলে যদি একটু ঘোরাফেরা করা যায়, এই রাস্তাগুলির সঙ্গে পরিচিত হওয়া যায়, হরে কৃষ্ণর জীবনযাত্রা সম্পর্কে
ধারণা একেবারে স্বচ্ছ এবং স্পষ্ট হয়ে ওঠে। ঘুড়িসায় যে টোল, আপনারা যদি এর সঙ্গে মন্দির টেরাকোটার যে কাজ হয়েছে, বিস্তৃত গবেষণা হয়েছে, সেই বইগুলি একটু লক্ষ্য করেন, দেখবেন ঘুড়িসাতেই প্রাচীন বাংলার সবচেয়ে পুরনো টেরাকোটার মন্দির রয়েছে। এবং এই ঘুড়িসার যে মন্দির, তার সঙ্গে পাণ্ডিত্যের চর্চা, টোল, পুঁথির চর্চা, যা ক্রমশ লুপ্ত হয়ে গেল, এই ইতিহাসও রয়েছে। এর কিছু কিছু নাম বাংলার কীর্তন ও কীর্তনিয়া গ্রন্থে হরেকৃষ্ণ করেছেন। কীর্তনিয়াদের কাছে যাওয়া, আসরে বসে শোনা, মত বিনিময় করা, এই পথ হরেকৃষ্ণকে সুসমৃদ্ধ করেছে। কীর্তনিয়ারাও কিন্তু, যারা মৃদঙ্গ বাজানো, তাল, এইসবের সুরের, ঘরানার দীক্ষা নিয়েছেন কাঁদরা অথবা ময়নাডাল থেকে, তারা কিন্তু একই সঙ্গে ঘুড়িসার টোলে গিয়ে বৈষ্ণব রসতত্ত্ব গ্রন্থগুলির পাঠ নেওয়ার চেষ্টা করেছেন। এই কীর্তনীয়রাও কিন্তু কেউই প্রাতিষ্ঠানিক বিদ্যা চর্চায় খুব উচ্চশিক্ষিত ছিলেন না। সুর, তাল, রাগ, লয় এবং বৈষ্ণব রসতত্ত্বে যে পর্যায় ভেদ, তা সম্পর্কে স্বচ্ছ এবং স্পষ্ট ধারণা এইসব কীর্তনিয়া এবং মৃদঙ্গ বাদকদের খুব রসজ্ঞ আসরে গিয়ে গান গাওয়ার জন্য তৈরি করে দিয়েছিল। নিশ্চয়ই নবদ্বীপে, বৃন্দাবনে এবং বিশেষ করে বৈষ্ণব রসসিদ্ধ আসরগুলিতে গান গাওয়ার জন্যে শুধু সুর, সুকণ্ঠ, তাল জ্ঞান এইটুকু থাকলেই চলবে না। কীর্তনিয়াকে বৈষ্ণব রসতত্ত্বেও সুদীক্ষিত হতে হবে, যাতে একটি নির্দিষ্ট পদকে তিনি যথাস্থানে গাইতে পারেন। কথা, তুক, আখরকে তিনি এক সুতোয় মেলাতে পারেন। হরপ্রসাদ শাস্ত্রী, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, নগেন্দ্রনাথ বসু, অপরেশচন্দ্র মুখোপাধ্যায়, এইসব সুপ্রতিষ্ঠিত বিদগ্ধ পণ্ডিতরা যেমন হরেকৃষ্ণকে তৈরি করেছেন, তেমনি এই প্রান্তবর্তী গ্রামের শিল্পীরাও হরেকৃষ্ণের বৈষ্ণব রসতত্ত্ব চর্চাকে সমৃদ্ধ করেছেন। পরবর্তীকালে যারা বৈষ্ণব পদসংকলন প্রকাশ করেছেন, তাদের মধ্যে অবশ্যই বিমান বিহারী মজুমদারের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। চণ্ডীদাস পদাবলীর ভূমিকায় বিমান বিহারী যে কথা লিখেছেন, সেখানেও হরেকৃষ্ণর এই জীবন সংগ্রামের দিকটি অনুচ্চারিত থাকেনি। এর একটা প্রধান কারণ, 1923-24 সালে বীরভূমেরই হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে খুব অল্প কিছু দিনের জন্য বিমান বিহারী অধ্যাপনার কাজে এসেছিলেন। হরেকৃষ্ণর সঙ্গে তার পরিচয় সেই সূত্রে, কেননা তখন হেতমপুরে থেকে বীরভূম অনুসন্ধান সমিতির ক্ষেত্র সমীক্ষক হিসেবে হরেকৃষ্ণ মুখোপাধ্যায় বীরভূমের পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছেন। হেতমপুর হাতিতলায় একটি ঘরে বসে লেখা হচ্ছে বীরভূম বিবরণের 3য় খণ্ড, যেখানে সাহিত্য চর্চার ইতিহাসটি আলোকিত। 22 সালের নভেম্বরে বিলেত থেকে ফিরে আসার পর সুনীতি কুমারের সঙ্গে হরেকৃষ্ণর সান্নিধ্য আরো নিবিড় হয়েছে।
হরপ্রসাদ শাস্ত্রী 1919 সালে হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের মাঠে দাঁড়িয়েই তাকে সাহিত্যরত্ন উপাধি দিয়েছেন। অধ্যাপকরা যখন জানতে চেয়েছেন যে আমাদের অনুপ্রেরণা কি হবে, নির্দ্বিধায় হরপ্রসাদ কৃষ্ণচন্দ্র কলেজের সুপ্রতিষ্ঠিত অধ্যাপকদের জানিয়েছেন যে প্রেরণা যদি কিছু হয় তাহলে তার চোখের সামনে হরে কৃষ্ণ। তিনি মনে করছেন যে শুধু অধ্যাপকদের কাছে নয়, যারা বিদ্যাচর্চা করছেন তাদের কাছেও হরে কৃষ্ণ একজন প্রতিনিধি স্থানীয় উদাহরণযোগ্য মানুষ। যে বই তিনি লিখেছিলেন গীতগোবিন্দ এবং জয়দেবকে নিয়ে, তার প্রথম সংস্করণের প্রুফ দেখেছিলেন সুকুমার সেন। সুকুমার সেন তার স্মৃতিকথায় হরে কৃষ্ণকে নানা কথা বলেছেন। দিনের পরে দিন যে গেল এই বইয়ে সুকুমার সেন কত স্পষ্টভাবে লিখেছেন যে প্রাতিষ্ঠানিক শিক্ষা দীক্ষা ছাড়া যে উচ্চতাকে হরে কৃষ্ণ স্পর্শ করেছিলেন বাংলা ও বাঙালির ইতিহাসে, এই জায়গায় হরে কৃষ্ণ রবীন্দ্রনাথের জোড়া, অর্থাৎ রবীন্দ্রনাথের পরেই হরে কৃষ্ণর নাম স্মরণ করা যায়। শাস্ত্রী মশাইয়ের সুযোগ্য পুত্র বিনয়তোষ ভট্টাচার্য বৌদ্ধদের দেবদেবী নিয়ে যখন গবেষণার কাজে অগ্রসর হয়েছেন, কত অনায়াসে হরপ্রসাদ বীরভূমে তার পুত্রকে পাঠিয়েছেন। কার প্রযত্নে বলার অপেক্ষা রাখে না, হরে কৃষ্ণর প্রযত্নে। হরে কৃষ্ণই স্নেহ, মায়া, মমতা ও ভালোবাসায় আগলে বিনয়তোষকে বীরভূমের বৌদ্ধ স্থানগুলির হদিশ দিয়েছেন। হদিশ তিনি অনেককেই দিয়েছিলেন, কিন্তু সব জায়গায় হরে কৃষ্ণ স্বীকৃতি সমানভাবে উচ্চারিত বা প্রযোজ্য হয়নি, বা হওয়ার পরেও তা মুছে ফেলা হয়েছিল, যেমন মুছে ফেলেছিলেন পশ্চিমবঙ্গের সংস্কৃতি বই থেকে বিনয় ঘোষ। বিনয় ঘোষের সঙ্গে হরে কৃষ্ণের যে চিঠিপত্র মুদ্রিত হয়েছিল পরিচয় পত্রিকার একটি সংখ্যায়, সেই চিঠিগুলি পরপর লক্ষ্য করলে এবং সম্পাদকীয় যে টিকা টিপ্পনী সংযুক্ত করেছিলেন অধ্যাপক বিশ্বনাথ রায়, অধ্যাপক নীলরতন সরকার, সেগুলির দিকে লক্ষ্য করলেও স্পষ্ট হয়ে যায় যে বিনয় ঘোষ পরবর্তীকালে বিশেষ করে বীরভূমের অংশে যে সাহায্য তিনি হরে কৃষ্ণর কাছ থেকে পেয়েছিলেন তা কিভাবে মুছে ফেলতে উদ্যত হয়েছিলেন, কেমন করে ঘুরেছিলেন গ্রামে গ্রামান্তরে। মুছে যাওয়ার স্বীকৃতি যেমন থাকে, তেমনি সশ্রদ্ধ কৃতজ্ঞতার স্বীকৃতিও থাকে। যেমন ছিল অমিয় বন্দ্যোপাধ্যায়ের অসামান্য লিখনে, দুটি অসামান্য সুন্দর বই লিখেছিলেন অমিয় কুমার বন্দ্যোপাধ্যায়, দেখা হয় নাই আর বঙ্গলক্ষ্মীর ঝাঁপি। অমিয় বন্দ্যোপাধ্যায় সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেছেন। আমরা বলছিলাম যে প্রাচীন যে বিদ্যাচর্চার ইতিহাস বীরভূম জুড়ে, সেই চর্চা হরেকৃষ্ণকে সমৃদ্ধ করেছিল। আমরা দেখেছি যে বীরভূম টেরাকোটা যে কাজ মুকুল দে পরবর্তীকালে করেছিলেন, যে কাজ ঐতিহাসিক কাজ গুরুত্বের বিচারে, আর্ট কলেজের প্রিন্সিপাল মুকুল দে যখন বীরভূমে ফিরে এলেন শান্তিনিকেতনে তার চিত্রলেখা বাড়িতে, বীরভূম টেরাকোটা অভিযান শুরু হয়েছিল যখন তিনি হেতমপুর রাজবাড়িতে গিয়ে বীরভূম বিবরণের কপি সংগ্রহ করবার চেষ্টা করেছিলেন এবং করেও ছিলেন। এখনো মুকুল দে আর্কাইভে সেই মূল বই দুটি রয়েছে, আর রয়েছে হরেকৃষ্ণ কিছু সাক্ষ্য। 1932 সালে তিনি যে হরেকৃষ্ণ যে মুকুলদের সান্নিধ্যে এসেছিলেন, ভিজিটার্স বুকে তার সাক্ষ্য রয়েছে। ফলে টেরাকোটার ইতিহাস থেকে যে গ্রামের সমৃদ্ধির ইতিহাস সুস্পষ্ট হয়ে ওঠে, এ সম্পর্কে
হরেকৃষ্ণ অত্যন্ত সজাগ ছিলেন। বিশেষ করে তার কতগুলি আবিষ্কার, কতগুলি সিদ্ধান্ত একেবারে ঐতিহাসিক। যেমন শ্রীকৃষ্ণ কীর্তনের 52 খণ্ড নামকরণ হরেকৃষ্ণ যেভাবে যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন, যেভাবে রসতত্ত্বের দৃষ্টিভঙ্গি থেকে বসন্তরঞ্জন বিদ্যোৎবল্লভের নামকরণ 52 খণ্ডকে তিনি পর্যুদস্ত করেছিলেন, বীরভূমের মুর্শিদাবাদ নিকটবর্তী পাইকোর গ্রাম থেকে চিদিরাজ কর্ণের যে শিলালিপি তিনি উদ্ধার করেছিলেন, তা পাঠোদ্ধার করেছিলেন যারা, হরপ্রসাদ শাস্ত্রী, নগেন্দ্রনাথ এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। বাঙ্গালার ইতিহাস এই বইয়ে রাখাল দাস চেদিরাজ কর্ণের শিলালিপি আবিষ্কারক হিসেবে হরেকৃষ্ণকে স্বীকৃতি জানিয়েছেন। তা এক কথায় অভূতপূর্ব। চতুর্থ খণ্ডে বাণিজ্য ইতিহাস তিনি লিখেছিলেন, কিন্তু মহিমা নিরঞ্জনের অকাল প্রয়াণের কারণে তা সংকলিত হয়নি। আমরা খানিকটা বলবার চেষ্টা করলাম যে গৌড়ীয় বৈষ্ণব সাধনা, গৌড়বঙ্গ সংস্কৃতি, বাংলা কীর্তন ও কীর্তনিয়া, এই বইগুলিতে যেমন, তেমনি বৈষ্ণব পদাবলী এই সংকলনেও হরেকৃষ্ণ তার সারা জীবনের বৈষ্ণব রসতত্ত্ব চর্চার সাক্ষ্য রেখেছেন। এর বাইরেও এখনো হরেকৃষ্ণের অগ্রন্থিত লেখালেখি কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা একদম শেষে এসে যে কথাটি বলতে চাই, যেমন কতগুলি অনালোকিত দিক যা আবিষ্কৃত বা চর্চিত হলে আগামী দিনে অনেক নতুন তথ্য, দৃষ্টিকোণ উঠে আসতে পারে বলে আমাদের বিশ্বাস, তেমনি আমাদের আক্ষেপ যে বাংলার বিশেষ করে বৈষ্ণব পদ সাহিত্যের চর্চায় বীরভূম বিবরণ তৃতীয় খণ্ড, এই তৃতীয় খণ্ড খুব বেশি আলোকিত নয়, চর্চিত নয়। বীরভূম বিবরণ দীর্ঘকাল ছাপা ছিল না। 2009 সালে পুনর্মুদ্রণ হয়েছিল প্রকাশভূমির উদ্যোগে সিউড়ি শহর থেকে, কিন্তু সে বইও সাধারণ পাঠকের পক্ষে উদ্ধার করা মোটেই খুব সহজসাধ্য ছিল না। সবুজের অভিযানের ওই অফিস ঘরের অন্ধকার গুহা থেকে উদ্ধার করা খুব কষ্টসাধ্যই। কিন্তু এই পুনর্মুদ্রণও কিন্তু প্রথম প্রকাশের সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়। প্রযুক্তির কল্যাণে বীরভূম বিবরণের 2টি খণ্ড সহজলভ্য হলেও তৃতীয় খণ্ডটি এখনো পর্যন্ত খুব সুলভ নয়। কিন্তু রসচর্চায়, বিশেষ করে পদাবলী চর্চায় এই তৃতীয় খণ্ডের গুরুত্ব একেবারে অপরিসীম। ফলে যারা হরেকৃষ্ণ নিয়ে নানা কথা নানা সময়ে শ্রদ্ধার সঙ্গেই বলেন, সেখানে গীতগোবিন্দ, কীর্তনিয়া, বৈষ্ণব সাধনা, গৌড়বঙ্গ সংস্কৃতি, চণ্ডীদাস পদাবলী, জ্ঞানদাস পদাবলী এবং এই বইগুলির কথা যতটা উচ্চারিত হয়, ততটা কিন্তু বীরভূম বিবরণের তৃতীয় খণ্ডের কথা উচ্চারিত হয় না, বরং আঞ্চলিক ইতিহাসের গণ্ডিতেই তাকে আবদ্ধ করে রাখার একটি প্রয়াস দীর্ঘকাল ধরে লক্ষ্য করা যায়। এই জায়গাগুলি আলোকিত হলে হরেকৃষ্ণ সম্পর্কে নানা মূল্যবান তথ্য পাওয়া সম্ভব। হরেকৃষ্ণ যে প্রান্তবর্তী গ্রাম থেকে কলকাতায় গিয়ে পৌঁছেছিলেন, আমরা উল্লেখ করতে চাই কুর্মিঠা থেকে কলকাতা যাওয়ার রাস্তা 1913 সালের আগে ছিল গরুর গাড়িতে আমোদপুর স্টেশন এবং আমোদপুর স্টেশন থেকে কলকাতা, আবার আমোদপুর স্টেশনে নেমে গরুর গাড়িতে আমোদপুর থেকে কুর্মিঠা। মোটেই খুব সহজসাধ্য রাস্তা তা ছিল না। এই পথকে অতিক্রম করে তিনি
যে উচ্চতায় নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন তা এক কথায় অতুলনীয়, অনুপ্রেরণাযোগ্য এবং দৃষ্টান্ত হওয়ার মতো, উদ্বুদ্ধ হওয়ার মতো। এই প্রান্তবর্তী গ্রাম থেকে নিজেকে ওই উচ্চতায় নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করা তা মোটেই খুব সুলভ কাজ ছিল না। আমরা খুব একাডেমিক একটি উম, কথা, বক্তৃতা যাই বলুন, করবার চেষ্টা সাধারণভাবে করিনি। আমরা সাধারণভাবে হরে কৃষ্ণর জীবনের এবং সাহিত্য সাধনার যে দিকগুলি এখনো অনেকাংশে অনালোকিত, সেই দিকগুলির কথাই যথাসাধ্য বলবার চেষ্টা করেছি মাত্র। আপনারা যে ধৈর্য সহকারে শুনেছেন, এর জন্যে আমি আপনাদের সবার কাছে আবারও কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা এবং নমস্কার জানাই। আয়োজকদের কাছেও আমার সশ্রদ্ধ নমস্কার জানাই। সবাই খুব ভালো থাকবেন। অনেক ধন্যবাদ স্যারকে। আমরা স্যারের কাছে শুনলাম হরেকৃষ্ণ মুখোপাধ্যায়ের সাহিত্য সাধনা। সত্যি সত্যি এমন অনেক মহান মানুষ রয়েছেন যাদের সাহিত্য চর্চা নয়, তাদের জীবন চর্চা, তাদের জীবন যাপনের যে ইতিহাস, তাও আমাদেরকে অনেক শিক্ষা দেয়। আমরা সেখান থেকে শিক্ষা নিতে পারি, আমাদের জীবনকে নতুন ভাবে গড়তে পারি। আমরা আজকে এই 1 ঘন্টার 60 মিনিটের যে আলোচনা শুনলাম, সেখানে আমরা এমন মানুষের জীবনকেই জানলাম, তার ছোট থেকে বেড়ে ওঠা, তার সময়ের বিদগ্ধ মানুষেরা তাকে যেভাবে সম্মান দিয়েছেন। অনেক সময় আমরা এই বক্তৃতা থেকে জানলাম সেই যোগ্য সম্মান তিনি পাননি। আমরা আশা করব শুধু বীরভূমের মানুষ নয়, শুধু মধ্যযুগের বাংলা সাহিত্যের ছাত্রছাত্রী নয়, সমগ্র ছাত্রছাত্রী যুব সমাজ মানুষেরা জানুক এমন সব মানুষকে, তাদের জীবন যাপনকে, তাদের সাহিত্যকে। আমরা বলতে পারি মধ্যযুগের বাংলা সাহিত্যের বৈষ্ণব পদাবলিতে যতখানি রাধাকৃষ্ণ আছেন, ততখানি আছেন হরেকৃষ্ণ। হরেকৃষ্ণ মুখোপাধ্যায় তেমনই এক মানুষ, তার অনালিখিত জীবন চর্চা, জীবনের যে ইতিহাস, বীরভূম বিবরণী 3য় খণ্ড, স্যার যেটা বললেন 4র্থ খণ্ড, কোনো কারণে প্রকাশিত হয়নি, তা সবার সামনে আসুক, আমরা সমৃদ্ধ হই। আমরা স্যারের এই আলোচনায় এমন সহজ সুন্দর সাবলীল বক্তৃতায় সমৃদ্ধ হয়েছি, তার প্রতিটি শব্দ এখনো আমাদের মাথার মধ্যে গেঁথে রয়েছে। আমরা এমন বক্তৃতা তার কাছে ভবিষ্যতে আবারও আশা করব তিনি আমাদেরকে সময় দেবেন। আমরা আজকে তার জীবন সম্পর্কে জানলাম, কোনো একদিন এই হরেকৃষ্ণ মুখোপাধ্যায়ের সাহিত্য, সাহিত্য চর্চা, তার সাহিত্যের বিষয়বস্তু, সেগুলো নিয়ে আমরা জানবো, তাকে আমরা আবার আহ্বান জানাবো। আমরা এই আশা রাখছি তাকে। সাহিত্য বছরের পক্ষ থেকে আমি এবং আমরা প্রত্যেকে অনেক ধন্যবাদ জানাই। এবার যদি কেউ কিছু প্রশ্ন করতে চান, তাহলে অল্প সময়ের মধ্যে করবেন। আমাদের ভিডিওটা রেকর্ডিং হচ্ছে, বেশি সময় রেকর্ডিং হবে না। যদি কেউ প্রশ্ন করে স্যার বলবেন, করতে করতে পারেন। আশা করি স্যার, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমি ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানানোর পূর্বে আমি বীরভূমেরই একজন সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তার যে বই, সেখান থেকে আমি একটা উদ্ধৃতি দিচ্ছি, যেটা তিনি হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পর্কে বলেছিলেন, যে এ কথা অকুণ্ঠ ভাবে বলতে পারি, তিনি যতটা সম্ভব বীরভূমের ইতিহাসের যাবতীয় উপকরণ তার মধ্যে একত্রিত করে রেখেছিলেন। পরবর্তীকালে ইতিহাস দৃষ্টি সম্পন্ন কোনো ঐতিহাসিক অধ্যাপক বীরভূমের ইতিহাস রচনায় হাত দিলে তাকে সাহিত্যরত্ন মহাশয়ের গ্রন্থ 3খানির সাহায্য নিতেই হবে। বীরভূমেরই একজন মহান সাহিত্যিক আরেকজন সম্পর্কে তিনি বলেছেন তার আত্মজীবনীমূলক যে গ্রন্থ, সেখানে। আজ কোনো প্রশ্ন নেই, আমি এবার ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। ধন্যবাদ জানাই আমাদের সাহিত্য বাসরের সমগ্র যারা শ্রোতা রয়েছেন এবং আজকে যারা উপস্থিত রয়েছেন আমাদের এই অনুষ্ঠানে, তারা আমাদের সময় দিয়েছেন, শুনেছেন। অনেক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকা, ছাত্র, গবেষক এখানে রয়েছেন, সকলকে আমি ধন্যবাদ জানাই। সমগ্র অনুষ্ঠানটি প্রথম থেকে শেষ পর্যন্ত টেকনিক্যাল দিকভাবে যা সাহায্য করেছেন আমাদের সুকান্ত দা, গৌতম দা, অভিজিৎ দা, আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই। তোমরা ছাড়া এই অনুষ্ঠান এত সুন্দরভাবে রেকর্ডিং করে আমরা যে পরবর্তীকাল ইউটিউবে দেখতে পাই, সেটা পেতাম না।
এটি একটি আন্তর্জালিক মাধ্যম, এটা আমি বলে রাখি সকলের উদ্দেশ্যে। আজকে যারা উপস্থিত ছিলেন না, পরবর্তীকালে ইউটিউব এবং ফেসবুকে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাবেন, শুনতে পাবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি সাহিত্য বাসরের সকল যারা সক্রিয় সদস্য রয়েছেন সকলকে। আমি আর কিছু বলবো না আজকে। যদি স্যার বলেন, আমি তাহলে আজকের এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করব। নিশ্চয়ই, আপনারা খুব ভালো থাকবেন। ওকে স্যার, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। নমস্কার। আচ্ছা।